এই এটা রান্না করবি কিন্তু, এটা করবি কিন্তু। হ্যাঁ, কত কথা মা বলতে, মানে মা খুব একটা বাধা দেয়নি, জাস্ট একটুখানি বলতে, দেখ আগুন দিকে যাবে কিন্তু সাবধানে কর, এটা করবি না, না এভাবে কর, এভাবে করতে করতে আমিও শিখে গেছি, আমি আর বাইরে যাবি। দেখো তোমার সাথে বক বক করতে করতে কিন্তু আমার টিয়ারেসটা হয়ে গেল। গুড মর্নিং, গুড মর্নিং। এটা সকাল সকাল চা নিয়ে বসে গেছে। এখন বাজে শোয়ারটাতে মতো হবে। আমি 8:30 উঠে গেছি, উঠে মানে পুরো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু বললাম এত মাথা যন্ত্রণা করছে, তো ভাবলাম যে একটু চা নিয়ে বসি, চা খাই। চা খেতে খেতেই তোমাদের সাথে কিছু শেয়ার করি কথা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগে একটু সাপোর্ট করার জন্য। যারা ইউটিউব থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অ্যান্ড আমার এত 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 ভিউজ মানে আমার ব্লগ দেখার জন্য। অ্যান্ড যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড অনেক 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 ধন্যবাদ যারা তোমাকে সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ। और যারা इंस्टाग्राम থেকে देखो जरा जो इंस्टाग्राम से देख रहे हैं उसको भी बहुत बहुत धन्यवाद, बहुत शुक्रिया। मतलब সবাইকে ধন্যবাদ যারা যেখান থেকে দেখছো। কেউ ইনস্টাগ্রাম থেকে দেখছো, কেউ ফেসবুক থেকে দেখছো, কেউ ইউটিউব থেকে দেখছো, তো সবাইকেই ধন্যবাদ জানাই। অ্যান্ড আজকে সকালে এই ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন ধরে ব্লগ দেবো দেবো করে তোমাদের বললামই, শরীর ভালোই ছিল না যে ব্লগ দেওয়ার মতো মানে ইয়েই ছিল না। তো ভাবলাম যে চা খেতে খেতে আজকে তোমাদের সাথে কিছু কথা অ্যান্ড ব্লগটা শেয়ার করি। এখন চা খাচ্ছিলাম, মানে মানে আমি সকালবেলা থেকে সকাল চা খাই না। আজকে বাবার চাটা করতে গিয়ে এত প্রচণ্ড মাথা ব্যথা করছে, ভাবলাম শরীরকে একটু তরতাজা করতে গেলে চাটা খেতেই হবে, তাই ভাবলাম একটু চাটাই খেয়ে নিই। খেয়ে তারপরে আমি আবার কাজে লেগেছি। আমাদের বিছনাপাতি গুছানো বাকি আছে, ভাবলাম চাটা খেয়ে আজকে বিছনা গুছাবো। আর আরেকটা যে খাট গিয়েছে ওটাকেও আজকে ঠিক করতে হবে, মানে কুম্বল টুম্বল সব উঠিয়ে রেখে হয়েছিল, লেপ টেপগুলো সব উঠে দেওয়া হয়েছিল, তো সেগুলো এখন পাতাপাতি করতে হবে। তো চলো চাটাকে খেয়ে নিই। আমরা কিন্তু লাল চা খাই, আর লাল চা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। তো দুধ চা খেতেও ভালো লাগে, বাট দুধ চার থেকে না আমার মানে অ্যাসিড গ্যাস হওয়ার জন্য থাকে। তো লাল চাতে খেতে হয় না, লাল চা খেতে এতটা ভালো লাগে, মানে দারুণ লাগে। এখানে লাল চা নিয়েই বসলাম, খেয়েই নিই চাটা। চলো চাটা খেয়ে নিই, তারপরে গল্প করবো তোমাদের সাথে। টাটা। 15 minutes later. আমি ফটাফট করে দুধ চাটা গুছাবো। তো চলো বিছনাপত্র গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে করতে আসতে কাজও আছে আমার বাইরে। তো সেজন্য আমরা ফটাফট করে এই কাজগুলো করে নিই। বিছনাটা সকালবেলা ওঠে না, আগে বিছনাটাই উঠে নিই, তারপরে চাটা খাই। তো আজকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তো চাটা না খেলেই না হতো, তো সেই জন্যই এমনি আমি বাবা চাটা করতে গেলাম না, আমি চাটা খেয়ে নিই। সেই জন্য আমি চাটা খেয়ে নিলাম। খেয়ে আমি একেবারে যাবো সকালে ব্রেকফাস্ট বানাতে। আজকে সকালে কী ব্রেকফাস্ট বানাবো তোমরা দেখতেই পাবে। আর তোমরা সবটাই আজকে ব্রেকফাস্টে কেমন কিছু বানাবো না, হালকা পাতলা কিছু বানাবো। তো ভাবছি ভিডিওটা একটু ভাব করে মাও যেমন কিছু খাইনি, এবার সে আমার তো প্রোটিন পাউডার খায়, সেরকমই আমি রাত্রে যেমন একটা উঠে করে খাই একটা রুটি, তো সেরকমই মা প্রোটিন পাউডারটা খেয়েছে, সেরকম খায়নি। তো এটাই ভাবছিলাম যে ফটাফট করে এরকম কিছু একটা করে নিই। তো বিছনাটা ফটাফট করে উঠাই নিই, উঠে তারপরে তোমাদেরকে দেখাই। আমার ক্যামেরা তো ওর তো মুখ তো হয় না যে এদিকে যাবে সেদিকে যাবে, আমার বক বকটাই তোমরা শুনতে পারবে। আমি এদিকে যাবো এদিকে করবো সেরকম কিন্তু হয় না মুভিং।
এরকম আমি ট্রাই করলেও হবে না গাইস, বুঝলে? ট্রাই করলেও হয় না, দেখতে পারবে না ওইভাবে। সো আমাদের শুধু এখানেই দেখতে পাবে। আর ফ্যানটা অফ করেই আমি শ্যুটটা করছি, মানে ক্লিপগুলো দিচ্ছি, না ফ্যানের আওয়াজে না কপিরাইট ক্লিপ এসে যাবে, কপিরাইট বেড়ে যাবে, সেজন্য ইউটিউবে তো কপিরাইট বেড়ে দেয়, তো সেই জন্যই আমি ভিডিওটা। চলো, অলমোস্ট আমার ছাড়াছুড়ি প্রায় কমপ্লিটই হয়েছে, তোমাদের বিছানা দেখাবো। তো বিছনাটা ফটাফট করে ছাড়ি, তারপরে বিছনা ঝাড়াটাও কিন্তু একটা টাস্ক, বিছনা ওঠানোটাও একটা আমার কাছে আঝামিতে লাগে। সকালবেলা না এইভাবে বিছনাটা না উঠালেও হয় না। একসাথেই রেখে দিই, পরে যার যখন বাজে সেটা লাগবে সেটা নিয়ে নিই। এভাবে কি হয়, বিছানাটা দেখতে খুব ভালো লাগে, বাসি বিছনা তো। সকাল সকাল উঠেছে বিছনা, আর এই ওড়নাটা খুব চলে। তো আমার বিছনা গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তোমার সাথে দেখাচ্ছে আমি কিছুক্ষণ পর। টাটা। আরে ছাড়ুনি বলবেন, টাটা। গোছাতে কত দেরি হয়ে গেল আজকে। আমি ঘুম থেকে ওই যে চাটা খেয়ে একটু বসছিলাম, চা খেতে খেতে দেরি হয়ে গেল। অ্যান্ড এখন বাবার বিছনাটা গুছাবো, গুছিয়ে বাবার এদিকে কাজ টাজটা খুলে নিই। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর না, ওয়েদারটা খুব ভালো আজকে, বেশি গরমও না, আবার দেখি বেলা হলে গরমটাও বেশি পড়তে পারে। মানে তো আমাদের ঘরে বিছানা ওঠাই আমি, তো যেহেতু মানে আমার ঘরেও বিছানাটা ওঠাতে হয়, বাবার ঘরে, সবার ঘরেরটা উঠাইনি, কারণ হচ্ছে তারপরে হচ্ছে আমার ভাইয়ের ঘরে কেউ না ছিল, একটুখানি না ঝাড়লেও হয় না, নাহলে বাসিটা থাকে অনেক সময়, তো সেই জন্যই। তো চলো সব কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে। সেটা A few moments later. এখানে ভাতগুলো বের করে নিলাম, মানে রাইস ছিল অল্প, আর একটুখানি এই কালকের আলু সবজিটা আছে সেটাও বের করে নিলাম। তো সব বের করে বাইরে সব বের করে রাখলাম। ভাবছি একটু জিরা রাইস করে নিই, যেহেতু মাও সকালে তেমন কিছু মানে রাত্রে খাইনি, তো হচ্ছে জিরা রাইস একটু করে নিলে মাও খেতে পারবে, আর তাহলে মারও একটুখানি ইয়েটা পড়বে, পেটটা। বাইরেও কাজ আছে, সেই কাজগুলো আমি আরামসে করতে পারবো, নাহলে মা বুঝতে দিতে হয় না, কষ্ট হয়ে যায় মা। তো সেই জন্যই আমি ডিসিশানটা নিলাম যে মাকে একটু এটা করে দিই। সবসময় মা নিজের ব্রেকফাস্ট নিজেই করে, কখনোই মানে আমাদের কিছু করতে দেয় না, তো সেই ডিসিশন সেই জন্যই নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাসন হয়ে গেছে, আমাকে এগুলো পরে গোছাতে হবে, সব গুছিয়ে রাখতে হবে, বাসন প্রচুর হয়ে গেছে, এগুলো সব আলমারিতে গোছাতে হবে। ভেবেছিলাম চাউমিন করবো, কিন্তু কালকে চাউমিন করেছিলাম বাবার আর আমার জন্য, বাবা খায়নি, খেতেই পারেনি, বাবার লবণ বলে বেশি লেগেছিলো, যেহেতু বাবা লবণ কম খায়, তো সেই হিসাবে বাবার বেশি রাখতে পারে লবণটা, সেই কারণেই ভাবলাম চাউমিন আর আনাইও নি। আমার ভালো লাগে যেটা হচ্ছে
তোমার কোরিয়ান না, বাট ওই চাইনিজ নুডলসটা, ওটার সাথে চাইনিজ নুডলস খুব ভালো খেতে লাগে আমার আর আমার খুব খেতে ভালো লাগে এটি। তো সেটাই এনেছিলাম আমি যখন গিয়ে অর্ডার দেওয়ার সময়, জিনিসপত্র অর্ডার দেওয়ার সময় তখন আমি অর্ডার দিয়েছিলাম, ওটাই এনেছি। এখন ওইটাই কালকে খেয়ে এতটা ভালো লেগেছে আমার আর মাত্র খুব ভালো লাগে, যেমন এই মশলাটা দিয়ে করি, তো যে ওই জন্যেই। তো চলো যা আছে ভাবছি জিরাটা দিয়ে ফটাফট করে ভেজে লঙ্কা কুচি দিয়ে করবো, যেহেতু আজকে নিরামিষ, কোনো পেঁয়াজ টিয়াজ দিব না। আর তোমরা যদি আমিষের দিন করো তাহলে জিরা রাইসে কিন্তু পেঁয়াজটা দিবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আজকে আমি জিরা রাইসের রেসিপিটা দেখাবো না, কারণ অত আমার এটা আর কি দেখানো হয়, তোমাদের আমি রেসিপিটা বলেই দিই, বেশি কিছু না। জাস্ট যদি তোমরা নিরামিষভাবে করো তাহলে এই যে এরকম তোমাদের যেটুকু ঝাল খাবে, যেটুকু লঙ্কা দিবে, লঙ্কাটা তোমাদের হিসাব মতোই দিবে, একটু লঙ্কা দিবে, লঙ্কা কুচি, প্যাকেট প্রথমে তেল দিবে, তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দেবে, জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কাটা দিয়ে দিবে, লঙ্কাটা দিয়েই রাইসটা দিয়ে দিবে, দিয়ে ভালো করে রাইসের সাথে একটুখানি ভাজা ভাজা করে নেবে, করে তারপর একটু লবণ আর মিষ্টিটা দিয়ে দেবে, দিয়ে লবণ আর মিষ্টিটা কিন্তু তোমাদের পরিমাণ মতোই দিবে, যে যতটা মিষ্টি খাবে অতটাই মিষ্টি দিবে, আর লবণটাও পরিমাণ মতনই দিবে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবে। আর যদি আমিষের দিন খাও তাহলে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবে। আগে প্রথমে ডিমটাকে একটু ঝুরি করে নেবে, নিয়ে একটু প্লেটে উঠিয়ে রেখে দেবে, তারপর একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়ে তারপরে একটু ভালো করে প্রথমে আগে জিরা ফোড়নটা দিয়ে নেবে, তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে ভাতটা দিয়ে দেবে, মানে জাস্ট একটু নেড়ে নেবে, জাস্ট 1 থেকে 1 মিনিটের মতো একটু মানে 1 মিনিটও লাগবে না, জাস্ট একটুখানি নাড়াটাড়া হয়ে গেলেই ভাতটা দিয়ে দেবে, যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয়, আর কারণ রাইসের সাথেও কিন্তু পেঁয়াজটা ভাজা হবে, পরে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে নেবে, নিয়ে তারপরে রাইসটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াবে, একটু লবণ মিষ্টি একবারে দেবে, দিয়ে ভালো করে নাড়াতে থাকবে যতক্ষণ ভাতটা সুন্দর করে ভাজা ভাজা একটা সেন্ট আসবে। তোমরা আপনাকে ঘিও দিতে পারো, আমি ঘি ফিও তো দিই না, ব্যাস সুন্দর ওটা হয়ে যায়। এগ দিয়ে আলু দিয়েও করতে পারো, এগের সাথে আলুও দিয়ে দিতে পারো। এগটাকে ঝুরি করে নামিয়ে তারপরে তেলের মধ্যে জিরা দিলা, পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে, আলুটা যখন ভাজা ভাজা পুরো হয়ে যাবে, আলু পেঁয়াজ ভাজা যেরকম ভেজে নাও সেরকম যখন ভাজা হয়ে যাবে, তারপরে ভাতটা দিয়ে দেবে, দিয়ে ভাজিয়ে দেবে। হলুদ আমি দিই না কোনো সময়ই, কারণ হলুদটাও ভালো লাগে না, সেই জন্যই আমি হলুদ ছাড়িয়ে রাইসটা করি। আর যদি তোমাদের বাসি ভাত না থাকে, প্রেশারেও হবে, কি করে হবে আমি সেটাও তোমাদেরকে বলে দিই। প্রেশারে কিন্তু অল্পটুকুই প্রেশারের মধ্যে একটু তেল দিয়ে দেবে, আগে চালটা ধুয়ে পুরো ঝরঝরা করে নেবে, যখন পুরো ঝরঝরা হয়ে যাবে তারপরে কিন্তু চালটা ধুয়ে নেবে, ধুয়ে একেবারে পোলাওয়ে যেরকম যেটা মাখিয়ে রাখো সেরকমই মাখিয়ে রাখবে। রাখানোর পরে ওই প্রেশারের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দেবে, একটু জিরা ফোড়ন দেওয়ার পরে ওটার মধ্যে দিয়ে দিবে একটুখানি তোমার পেঁয়াজ, যদি দাও দিতে পারো, না হলে জিরা ফোড়ন দিয়ে ইয়েটা ভাজা ভাজা হবে, একটু আদা দিয়ে দিবে, যেহেতু ওটা তো ভাতটা মতো থাকবে না, মানে তোমার চাল দিয়ে করবে, একটু আদা দিয়ে দিবে। আদাটা দেওয়ার পরেই মানে ধুয়ে রাখা চালটা ভালো করে জলটা ছড়িয়ে চালটা দিয়ে দেবে, দিয়ে তারপরে একটুখানি যেমন পোলাওয়ের চালটা যেরকম ভাজে ওটার সাথে একটু ভেজে নেবে, নিয়ে তারপরেই একেবারে ইয়েটা করে দেবে, চালটা দিয়ে দেবে, দিয়ে আর একটু লবণ মিষ্টিটা দিয়ে একেবারে ওই প্রেশারটা লক করে দেবে, ব্যাস। তারপরে তিনটা সিটি পড়লেই হয়ে যাবে, 2 থেকে 3টা সিটি, পোলাওয়ে যেরকম তোমাদের সিটি লাগে সেরকম দিয়ে দেবে, ব্যাস অলমোস্ট রেডি জিরা রাইস শর্টকাট। ও হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়ে দিবে যদি তোমরা ঝাল খাও, চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, ব্যাস অলমোস্ট রেডি। ওটা তো আমার খুবই ভালো লাগে, প্রেশারও থমাথম করে ফেলাই যখন মানে বাসি ভাত না থাকে, যদি বাসি ভাত থাকে তখন কড়াইতে করে নিই,
তো চলো আমিও জিরা রাইসটা বানিয়ে তোমাদের রেসিপিটা বলতে বলতে, হ্যাঁ তোমার সাথে কথা বলতে বলতে আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে। চলো জিরা রাইসটা বানিয়ে তারপরে দেখা যাচ্ছে। টাটা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি। এখন আমি এক এক করে জিনিস দেবো সেটাই আমি তোমাদের সাথে দেখাবো। এখানে আমি এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, ওইদিকে দেখতেই পেয়েছ। আর এখানে দিয়ে দেবো এটা কেটে নিয়েছি লঙ্কা কুচি, এটাকে একটু আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। তো একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে এই যে ভাতগুলো নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে আগে একটু ঝুড়ি করে নেব। ভাবলাম তোমার সাথে শেয়ারই করিনি রেসিপিটা, মানে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? মুখে বলে দিয়ে এলাম আমি যেহেতু ভেজভাবে করছি তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ারই করি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে জিরা রাইস কীভাবে হয়। এই যে আমি বাঙালি মানুষ, মানে একদম আমি ভিডিওর জন্য যা আলাদা করে করা যায় কিন্তু আমি কিছুই করছি না। এখন ভাতটাকে কী করবো, আগে ভালো করে মিশিয়ে নেব। যেগুলো একটু শক্ত শক্ত দেখছো না, এগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নেব। তোমরা ভেজের মধ্যেও কিন্তু আলু দিয়েও করতে পারো, বাট আমি আলু দিব না। আমার ভাতটা কিন্তু রাইস কুকারের ছিল, এটা আমি বলে দিলাম, এর জন্য একটু এরকম হয়ে গেছে। আর তোমাদের যদি এমনিও ভাত থাকে সেটাতেও হবে। ভালো করে এরকম করে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো সেই মতো লবণ। এই যে আমার লবণদানি নতুন, ওদেরকে দেখিয়ে দিলাম, বেশি লবণ দিলাম না। সেইখানে দিয়ে দেবো এই যে চিনি, পরিমাণ মতো চিনি। বেশি চিনি দিলাম না, ভালো করে নাড়িয়ে নেব। তোমরা দেখতে থাকো, খেতে যা টেস্টি হয় না, আমার ভেজও ভালো লাগে। এইটা দিয়ে না তুমি তোমাদের যদি পনিরের তরকারি থাকে, আমার মনে হয় যে বাচ্চারা কোনো সময় ডিমান্ড করলো যে মা একটু ফ্রাইড রাইস খাবো বা একটু পোলাও খাবো, যখন তোমরা এইভাবে জিরা রাইস করতে পারো। যদি মনে করো যে না বাসি ভাত তো নেই, তখন তোমরা কিন্তু যেটা বললাম প্রেসার কুকারে, ওইটাও আমি একদিন করে দেখাবো, এখন না, ওটা আমি দিন দিয়ে করবো। যাদের রাইস কুকার আছে রাইস কুকারও কিন্তু হয়, ওটার কি খাটনি করতে হয়, ওই একটু কড়াইতে ভেজে ভুজে নিয়ে তারপরে করতে হয়। যাদের এরকম রাইস কুকার আছে যে রাইস কুকারও ভাজা যায়, সিদ্ধ করা যায়, ভাতও করা, সব কিছু করা যায়, তাদের রাইস কুকারটায় মানে তোমরা একবারেই ভাবে করতে পারো। কিন্তু আমার বেস্ট থিং লাগে কি রাইস কুকারের থেকে না প্রেসারেরটা দারুণ লাগে। এই যে ভালো করে ভেজে নিলাম, এটা আমি আরেকটু করে ভাজিয়ে নেব। এটা ততক্ষণ একটু ভেজে নিয়ে ভালো করে, যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখতে গেছে আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, বেশ আর একটু লাল লাল মানে আর একটু ভেজে নেবো। যেহেতু আমার রাইস কুকারের ভাত তো এর জন্য একটু দরা 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 থাকে, বাট এটাও সিস্টেম থাকবে না। তোমাদের সাথে অনেকটা দেখতে পাচ্ছ সকালে ব্রেকফাস্ট করতে করতে কিন্তু বকটাও সেরে নিলাম। আজকে যে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে জানি তোমরা, আমি মুখে বলেছি তোমরা বুঝবে, বাট তাও তোমরা বলবে যে না দেখে খেলে সুবিধা হয়। অনেকে আছে যে মুখে বললে বোঝা যায়, অনেকে আছে না নিজের হাতে। আমি যেরকম কেউ যদি কোনো রেসিপিটা করে সেটা দেখে নিয়ে করতে আমার খুবই সুবিধা হয়। হ্যাঁ, তখনই মনে হয় যে না কাউটা দেখে নিয়ে আমি করছি, ঠিক আছে। আর মুখে বলে কি হয়, মুখে ব্যবহার করে বলে দিলে ওটা নোট করতে হয়, কিন্তু সেটা খুব অসুবিধা হয় আমার কাছে। আর একবার দেখে নিলে কি হয়, মানে না মানে মনে ঢুকে যায় যে না ঠিক আছে দেখে নিয়েছি, ব্যাস এখন আমি জিনিসটা করতে পারছি। আসলে কুকিংটা না সবসময় নিজের কাছে। ছোটোবেলার থেকেই আমার মা যখন কিছু বসায় দিয়ে চলে যেত, আমি আমার ভাই যে খুন্তি নাড়তাম, ঠিক আছে, সুন্দর করে এভাবে করে খুন্তি নাড়তাম। যখনই মা কিছু বসিয়ে যেত, যেরকম আলু ভাজা হোক বা কড়াইতে কিছু ছেড়ে চলে গেল, পেঁয়াজ ভাজতে দিয়ে চলে গেল বা মশলা কষাতে দিয়ে চলে গেলো, আমি জিপ নাড়তাম। আর আমার ওই ছোটো এই গ্যাসে আগুন লাগবে, বুঝ না খিদে লাগবে এরকম বলতো, তাও আমি করতাম। আর ছোটোবেলায় বাবা মা আমাকে ছেড়েছিল। আর যখন ছোটোবেলায় সবাই একসাথে খেতে বসতাম, বাবা বলতো, বাবার সময় আমি আর ভাই বসতাম, মা বা একটু গল্প করতে বলতো। এখানে বাবা আমাদের একা পরিবেশন করা, কী করে একা নিয়ে খেতে হয়, এগুলো খুব শিখিয়েছে। কুকিংটা তো সত্যি কথা বলতে বাবা ছোটোবেলায় খুব ভয় পেতো, আমাকে রান্নাঘরেই আমাকে আর ভাইকে আসতেই দিত না, এই যদি আগুন যায়, যদি ইয়ে করে যায়। কিন্তু হ্যাঁ, মা খুব আমাকে রান্নাঘরে আসতে দিত, পেরেছে। বাইরের কাজ থেকে শুরু করে বাবা খুব বাইরের কাজে আমাকে বলতে যা, বাইরের কাজ কর, এটা কর সেটা কর বলে বলে আজকে আমি কুকুর শিখে নিয়েছি। আর যেহেতু কুকিংটাও একটা শেখার ব্যাপার থাকে, সেই জন্যই মা আমাকে খালি বলতো যে এই এটা রান্না করবি কিন্তু, এটা করবি কিন্তু। হ্যাঁ, কত কথা মা বলতে, মানে মা খুব একটা বাধা দেয়নি, জাস্ট একটুখানি বলতে দেখ আগুন দিকে যাবে কিন্তু সাবধানে কর, এটা করবি না, না এভাবে কর। এভাবে করতে করতে আমিও শিখে গেছি, আমি আর ভাই দুজনে। দেখো তোমার সাথে বক বক করতে করতে কিন্তু আমার জিয়ারেসটা হয়ে গেল। আমি তো তারপরে সেইটাই যখন মা আমাদের করতে দিত, তারপরে বলতো যে এখনই করবি, এটা করিস না। তোর ভয়ে বেশিরভাগ মা ভয় পেত, কারণ যদি মানে গায়ে আগুন লেগে যায় বা অনেক সময় কি হতো ছোটোবেলায় না, তখন তো একটু এটা ওটা এটা সেটা মানে একটুখানি হয় না, সব মাদের একটা ইয়ে থাকে, ভয় থাকে। সেটাও আমার মার ভয় ছিল যে যদি কোনো অসুবিধা হয় বা যদি কোনো ধরো হট করে কোনো কাজ করছি তারপরে এমন হয় যায় না, তো সেই জন্যেই মা একটু ভয় পেত। বাট হ্যাঁ, তাও দিত আমাকে আর আমার ভাইকে ছেড়েছে, বাট পাশে পিছনে থাকতো অনেক সময়। আমাকে বলতো মা আজকে আমি এটা বানাবো, ঠিক আছে কর, আমি আছি। এমন আগে ওই বাড়িতে থাকতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, ঠিক আছে, সেটা তোমাদেরকে একটা সুন্দর একটা গল্প বলবো, মানে আমারই ছোটোবেলায়। মা তো প্রায়ই মানে ধরো শিলিগুড়ি, ঠিক আছে, ভাই তো যখন ছোটো ছিল না, আগে তো যখন ছোটো ছিলাম বাবাই রান্না বান্না করতো, মা যেত কাজে বা ডাক্তার দেখাতে যেত। তো 1 মিনিট দাঁড়া, তোমাদেরকে বললাম যে তোমার সাথে একটা কথা শেয়ার করবো, সেই জন্য আমি বসলাম, এসে নিয়ে আগে আমি। তো গল্পটা হচ্ছে মানে আগে ছোটোবেলায় কি হতো, যখন আমি তোমাদের যেটা বললাম যে মা যখন বলতো যে যে মা বললো মা আমি এই রান্নাটা করবো বা আমি এই জিনিসটা বানাবো, মা বলতো ঠিক আছে। আগে তো মা প্রায় শিলিগুড়ি চলে যেত, মানে ধরো একটু ডাক্তার দেখাতে, তারপরে হতো একটু দিদা থাকতো না, দিদাকে দেখতে, মানে আমার মার মাকে দিদনাকে দেখতে মা শিলিগুড়ি যেত। তখন তো আমি ছোটো ছিলাম, তখন বাবাই রান্না বান্না করতো বা করে খাওয়াতো। তারপরে যখন আমি আস্তে আস্তে
রান্না করাটা শিখলাম, তখন তখন কি হলো, তখন রান্না করাটা যখন আস্তে আস্তে শিখে গেলাম, তখন আমি একটু করতাম, কি করতাম বা তখন তো মাংসটা করতাম না, ভাবতাম যে না ডাল আলু ভাজাটা আমি পেটে যাবো। প্রায় আমি কোনো কিছু হলেই আলুর তরকারি, কোনো কিছু হলেই ডাল ভাত আলুর তরকারি খুবই করতাম। মা একদিন শিলিগুড়ি না কিনা কলকাতায় গেছিলো আমার মাসির কে বা মানে অসুস্থ হয়ে গেছিলো বা চলে গেছে, মানে মারা গেছিলো, তখন আমি মাছ টাছ রান্না করতে পারতাম না, ঠিক আছে। মানে কি করতাম না, আমার স্কুল ছিল, মানে তখন আমি এই মাধ্যমিক দিব, তখন মা আমার মাসির কে মারা মানে মাসির শাশুড়ি মারা গিয়েছিলো, তখন মারা গেছিলো। আমি তখন মাছ টাছ করতে সত্যি কথা কিছুই পারতাম না। পাপা ছোটো মাছের ঝোলটা করে গিয়েছিলো আর মাছটা ভেজে রেখেছিলো, কি একটা মশলা পাচ্ছিল না, সেই নিয়ে বাবা তো রেগে গিয়েছিলো, চলে গিয়েছিলো কাজে। তখন বাবারও কাজ থাকতো না, ওদের 10 থাকতো, বাবা কয়েকটা ইয়ে করতো, তখন কাজ ছিল, বাবা কাজে গিয়েছিলো। তখন আমি কি করেছিলাম, ওই মাছ ভাজাটাকে, ওটা কাণ্ডটা শুনবে, ভাজা মাছটাকে আমি ঝোল করেছিলাম। তো বাবা ছিল মা ছিল কলকাতায়, তো মাকে ভিডিও কল করেছিলাম, করে মা বলছিল হ্যাঁ পেঁয়াজটা দে, কেটে ভেজেছি। বাবা সব কেটে কুটে রেখেছিলো, মাছ ভেজে আলু টালু সব, মানে আলু তখন ভাজা হয়নি হবে, তো মাকে ভিডিও কল করে, আমার একটা ফোন ছিল, পুরানো ফোনই, নতুন বলবো না, স্যামসাং সামথিং এরকম ছিল, হ্যাঁ স্যামসাং ছিল তখন ফোনটা আমার। তো তখন মাকে ভিডিও কল করে ব্যাক ক্যামেরা করে রেখে আমি তখন মাকে দেখাচ্ছিলাম, মা দেখো তো এই জিনিসটা রান্না করব কিভাবে। তখন মা বললো হ্যাঁ আলুটা ভেজে ওঠায় রাখ, উঠিয়ে রাখতাম প্লেটে। তারপরে মা বললো হ্যাঁ ঝোলটাই হবে কর। আমার এখন কাণ্ড হয়েছিল, আমি ফার্স্ট টাইম তখন মাছের ঝোল করেছিলাম, কাতল মাছের ঝোল ছিল তখন। আমি লঙ্কার গুঁড়োটা এত দিয়েছিলাম, মানে অতিরিক্ত দিয়েছিলাম। ওই দিনকে আবার আমাদের কাজের দিদিটা তখন রূপা বেশি কাজ করতো, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, মানে প্রচুর ঝড় হয়েছিল, তার মানে শ্রাবণ মাসেরও সামথিং এমন টাইপের ছিল। তো তখন এত ঝড় হয়েছিল যে মানে তখন বলার বাইরে। তো সেই কারণেই মানে খুব মানে তো অবস্থা খারাপ ছিল। তখন আমি মামা বাসন মাজা কাপড় ধোয়া সব কিছুই ছিল, 4 দিন লাগাতার মানে ইয়ে আসেনি রূপা বেশি। তো তখন আমি মানে বাসন কোসন মেজে ঝোলটা করেছিলাম। আমার বান্ধবীরাও আসছিলো, বান্ধবীর সাথে আমার অ্যাডমিট কার্ড আনতে যাওয়ার ছিল। তো আমি ঘরটা লক টক করে আমি তখন চাবিটা, তখন তো আবার কী হতো, আমরা তো যখন বড় মা মেয়েটা মানে একসাথেই থাকতাম, তখন বড় মার কাছে আমি চাবিটা দিয়ে গেছিলাম। তখন আমি ছোটো ছিলাম না, চাবিটা নিয়ে যেতে আমার ভয় লাগতো। চাবিটা দিয়ে আমি চলে গিয়েছিলাম। তারপরে এসে বান্ধবীরা সবাই বললো কী রান্না করছিস, চল দেখি তো। তখন আমি উঠায় দেখিয়েছিলাম মাছের ঝোল, এই বলছিলাম ভাত খেতে, ভাগ্যিস ওরা খায়নি। তারপরে ওদেরকে বসিয়ে মানে ওরা গেল বাড়িতে। তারপরে যখন আমি খেতে বসলাম, বাবার আস্তে আস্তে অনেক দেরি হয়েছিল, বাবা তখন বললাম না কনেক্টারি করতাম, এতটা ঝাল হয়েছিল বিশ্বাস করবে না। আমি খালি হাই উতাস করছিলাম, এতটা ঝাল হয়েছিল কাতল মাছে, মানে মারাত্মক ঝাল হয়েছিল, মানে আমি খেতেই পারছিলাম না ঝালে। আমি ঝাল খেতাম তখন, কিন্তু খুব ঝাল খেতাম আমি, বাট ওর থেকে অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো। ওই কাণ্ডটা মানে করেছি, মাকে ফোন করে বলেছিলাম মা প্রচণ্ড ঝাল হয়ে গেছে, আমি খেতে পর্যন্ত পারছি না ঝালে। মা বললো কিছু হবে না, হ্যাঁ ঠিক আছে। ওই ঝালে এত হাই উতাস করছিলাম। তারপরে বাবা রাত্রিবেলা বললো ঠিক আছে তোর এটা খেতে হবে না, তোর জন্য আমার তখন খুব ফেভারিট ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তখন নান চিকেন নিয়ে আসছিলো, তো ঘরে ভাত ছিল, পরে ওসব দিয়ে পরে রাত্রে খেয়েছি, কেন মাছের ঝোলটা খাওয়াই যাচ্ছিল না, তো ঝাল হয়েছিল। মানে ওই এক্সপিরিয়েন্সটা আমি বলছি, তখন আমি বলতাম হ্যাঁ মা আমি মাছের ঝোল করতে পারবো, মাছটা পারবো, বাট মাংস মাটন কিছুই পারবো না। তারপর যখন আমাদের এই বাড়িতে আসলাম, এই বাড়িতে তো 7 বছর হলো আসছে, এই বাড়িতে আসলাম, এই বাড়িতে আসার পরে আমি মাংস করা শিখেছি। ফার্স্ট আমি চিকেন করেছি, চিকেন কোরমা করা শিখলাম। তখন মা আমাকে বললো চিকেন কোরমাটা করবো মা, আমি পাঞ্জাবি স্টাইলে, মা সব রেডি করে দিয়েছিল। তখন প্রতিমাদি ছিল মা, তখন রান্নার মাসিও ছিল সামথিং, হ্যাঁ রান্নার মাসিও ছিল। মা পেঁয়াজ কেটে দিয়েছিল,
তারপরে যা যা আমার কোরমাতে লাগবে মা অলমোস্ট একটু করে রেখেছিল, মানে পেস্ট সব করে দিয়েছে। তখন আমি মানে অতটা তখন রান্না ততটা প্রোটো ছিলাম না যেরকম এখন আমি হয়েছে, তখন তো ছিলামও না। মিক্সচার মেশিনটা চলাতাম বাট ভয়ে ভয়ে চলাতাম তখন, মানে এরকম ছিলাম। তো তখন মা আমাকে বলেছিল, মানে মাথা রেডি করে দিয়েছিল, কাজু বাদাম টাদাম পেস্ট করে, পেঁয়াজ পেস্ট করে, তারপর সমস্ত কিছু করে দিয়েছে। ফার্স্ট আমি চিকেন কোরমাটা রান্না করেছিলাম, বিশেষ করবে না আমার ভাই, মা, বাবা, মানে সবাই খেয়ে একদম মানে পুরো তারিফ করেছিল, এতটা টেস্ট হয়েছিল। আর সেদিনকে ভাই রাত্রে মানে নানও করেছিল, মানে সামথিং, মানে এতটা টেস্ট হয়েছিল কোনোদিন বলতে পারবে না, আমার খুব টেস্ট হয়েছিল। তো চলো একেবারে আমি ফ্রেশ এসে দাঁতটা মেরে, তারপর তোমাদের সাথে অনেক বকবক হয়ে গেলো সকালবেলা, কাজ করতে মনে নিয়ে অনেকক্ষণ বকবক করে নিলাম। এখন একটুখানি মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করে তারপরে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. দেখো এই যে আমি স্নান করে চলে আসছি, এখন বাজে প্রায় 3:11 স্নান হয়ে গেছে। তো ঘরে কুচকোচ কাজ ছিল ঘরে, সেই কাজগুলো কমপ্লিট করেই এখন স্নান করে আসলাম। এখন একটু নিব রেস্ট নিয়ে মা গেছে পুজো দিয়ে আসলেই হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের লাঞ্চে তেমন কিছু নেই, আজকে যেহেতু ভেজ আছে অ্যান্ড সেই খাওয়া দাওয়া হবে। তো চলো আগে ফটাফট করে মা পুজোটা দিয়ে আসুক, আর আমি ওখানে দেখিয়ে যাচ্ছে লাঞ্চের মেনু কী আছে তোমাদেরকেও দেখাই। তো আজকে লাঞ্চের মেনুটা কী আছে চলো। এই যে আলু পটলের ডালনা করা হয়েছে, একেবারে মাই করেছে আলু পটলের ডালনা। গরম গরম এখানে ভাত, আর এই হচ্ছে আজকে রান্না। 3,000 years later. গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা সাড়ে 7:30 মতো হবে। সন্ধ্যা বাজে এখন ঘড়ি কিনি, হ্যাঁ ঠিকই বলেছি, 7:30, 6:30 মতো বাজে। তো আমি হচ্ছে বাইরে একটুখানি তোমাদের দেখাই ওয়েদার। মনে হচ্ছিল একটু বৃষ্টি হয়েছে, তোমাদের একটা জিনিস আমি দেখাই। বাইরে দেখেছো কি সুন্দর লাগছে না এই দৃশ্যটা? হ্যাঁ দারুণ দৃশ্যটা, আমি ভাবলাম ক্যামেরায় একটু ক্যাপচার করে নিই। এই দৃশ্যটা যখন আমিও দেখেছি, তাই সত্যি কথা বলতে আমারও মানে খুব 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 ভালো লেগেছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। এই জন্য আমি মানে সন্ধ্যাবেলায় এসে একটুখানি এই দৃশ্যটা দেখছিলাম খুব সুন্দর নীল, হলুদ, অরেঞ্জ সে ভরা, এত সুন্দর একটা দৃশ্য, অসাধারণ। তো এখন তো এরকমই বাজে 7:30 মতো বাজে, এখন যাবো মা যাবে সন্ধ্যা দিতে। তো আমি মা সন্ধ্যা দিয়ে আসলেই একটু চাটা বানাবো, অনেকদিন ধরে চা খেতে ইচ্ছা করছে। তো চলো সন্ধ্যা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে দেখা আছে। টাটা। গুড, এখন বাজে প্রায় 8:30 মতো, 9:30 মতো বাজে, 8:30 মতো বাজে। এখন যাব ডিনার করতে। আমি মা তখন বসে অনেকক্ষণ গল্প করছিলাম, কী করবো না করবো সমস্ত গল্প করার পরে বাবা গেছে খেতে বসছে। তো আমি একটু পরে যাবোই খেতে, 9টা বাজে খাওয়াটা খেয়ে নেবো। আর এদিকে আমি বাবার ওষুধ রেডি করছিলাম। না কাশি হয়ে গেছে, সরি কেসি এরকম রেডি হয়ে গেছে। এখন ডিনার করে নেবো। ডিনারে আমি 2টা রুটি খাই, তো 2টো রুটি খেয়ে নিব, রুটি সবজি খেয়ে তারপরে শুয়ে পড়বো। তারপরে একটু ঘুম তো আসে না, ওই ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। তো চলো বাবাকে ডিনারটা করে নিই আর বাবা পত্র দিয়ে নিই, দিয়ে একদিন তারপরে আমি দেখা হচ্ছে। টাটা। 2,000 years later. তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনার করে নিয়েছি। ভাবলাম ব্লগটা এখানে এন্ড করবো। আজকে অনেক বক করেছি তোমাদের সাথে, আর যেটা সকালবেলা তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, অনেক কিছু শেয়ারও করলাম সাথে। আর নতুন না আমার কাছে তো পুরোনো, বাট তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করলাম, জিরা রাইস। এটা মানে কয়েক ধরনের মতো বানানো যায়, আমি যে ভেজভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম।
তো এখন ঘুমাবো, ভাবলাম যে ব্লগটা তো এন্ড করাই হয়নি, ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এন্ড করেই দিই। তো এখন প্রায় বাজে 10টা, এখন 10টার মধ্যেই শোয়ার চেষ্টা করি আমি, কারণ বিছানায় যাওয়ার চেষ্টা করি 10টার মধ্যে, জাস্ট রাইট টাইম। তো সেই জন্যই আমাদের সবারই হয়ে যায়। তো চলো, আমার ব্লগটা ভালো লাগে করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম না, বেল আইকনটা ক্লিক করবেন, যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। তো চলো বাই। ও হ্যাঁ, বড়দের আশীর্বাদ নিয়ে ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই।